আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 7-এর কোষে দেখি 3, অর্থাৎ তোমাদের যে অধ্যায় 3 সমানুপাতের যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের কোষে দেখি 3-র সব কটা অঙ্ক এই ভিডিওর মাধ্যমে আমি করে দেখাবো। তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো। একের দাগের কি বলেছে দেখো, এখানে বলেছে দেখো ছক পূরণ করি, অর্থাৎ এখানে 4টে করে সংখ্যা দেওয়া রয়েছে। প্রত্যেকটা অঙ্কে দেখো, প্রত্যেকটা অঙ্কে 4টে করে সংখ্যা দিয়েছে, ঠিক আছে। এবং এই 4টে করে সংখ্যা, একটা ঘর আছে সমানুপাতির ঘর, একটা ঘর আছে সমানুপাতি নয়। মানে এই 4টে করে সংখ্যা কোনটা সমানুপাতি হবে এবং কোন সংখ্যাগুলো সমানুপাতি হবে না সেটা আমাদেরকে লিখতে হবে। যেটা সমানুপাতি হবে সেটা সমানুপাতের ঘরে লিখব, আর যেটা সমানুপাতে হবে না সেটা হচ্ছে সমানুপাতি নয়ের ঘরে লিখব। অর্থাৎ প্রথমটা দেখো সমানুপাতি হয়েছে এবং দ্বিতীয়টার ক্ষেত্রে সমানুপাতি নয় হয়েছে। তো কিভাবে আমাকে যাচাই করতে হবে, সেটা যাচাই করার জন্য আমাকে জানতে হবে যে সমানুপাতি হওয়ার শর্তটা কী। ঠিক আছে, এখানে দেখো 4টে যে পদ আছে, দেখো এইগুলোকে এক একটা পদ বলা হয়। সেই 4টে যে সংখ্যা রয়েছে সেই 4টে সংখ্যাকে এক একটা পদ বলা হয়। তো এটাকে বলা হচ্ছে প্রথম পদ, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় পদ, এটাকে বলা হচ্ছে তৃতীয় পদ, আর এটাকে বলা হচ্ছে চতুর্থ পদ। অথবা এটাও বলতে পারি যে প্রথমটা লাস্টেরটা সব থেকে ধারের পদ, সেই জন্য এটাকে প্রান্তীয় পদ বলা হয়। আর কি বলা হয়, মাঝখানের দুটোকে বলা হয় মধ্যপদ। ঠিক আছে, তাহলে 4টে পদের মধ্যে কোনটাকে কি পদ বলে আমরা বুঝতে পারলাম যে প্রথমটাকে আর চতুর্থ পদটাকে বলা হচ্ছে প্রান্তীয় পদ, আর দ্বিতীয় আর তৃতীয় পদটাকে বলা হচ্ছে মধ্যপদ। তো এখন শর্ত কি সমানুপাতি হওয়ার, এখানে দেখো প্রথমেই দেখো একটু ওপর দিকে এখানে কি বলেছে, প্রান্তীয় পদদ্বয়ের গুণফল সমান মধ্য পদদ্বয়ের গুণফল। অর্থাৎ এই যে প্রান্তীয় পদ 8 আর 20 আছে, এই দুটোকে প্রান্তীয় পদ বলা হচ্ছে। তো 8 আর 20 গুণ করে যেটা হবে, এই যে মধ্য পদ আছে 10 আর 16 গুণ করে যদি তাই হয়, অর্থাৎ প্রথম আর চতুর্থ পদ গুণ করে যা আসবে 16 আর 10, অর্থাৎ মাঝের দুটো পদ দ্বিতীয় আর তৃতীয় পদ দুটো গুণ করে যদি তাই আসে, তাহলে আমরা বলবো সেটা সমানুপাতি আছে, তাহলে সমানুপাতের ঘরে লিখব। আর যদি দুটো না মেলে, গুণ করে যদি দুটো সংখ্যা না মেলে, তাহলে সেটা সমানুপাতি নয়ের ঘরে লিখব। তো প্রথম অঙ্কটা কি দেখো, 8, 10, 16 এবং 20 রয়েছে, তাই তো। প্রথম অঙ্কটা দেখো, একের দাগে 8, 10, 16 এবং 20 রয়েছে। তাহলে প্রান্তীয় পদ দুটোর গুণফল তাহলে কত হচ্ছে, 8 গুণিত 20, 8 গুণিত 20 অর্থাৎ কত হচ্ছে, 8 দুগুণে 16 অর্থাৎ 160 হচ্ছে। আর মধ্য পদ দুটোর গুণফল কত হচ্ছে দেখো, 10 গুণিত 16, 16 10কে কত, 160 হচ্ছে। তাহলে দেখো দুটোর ক্ষেত্রে কিন্তু মিলে গেল, অর্থাৎ প্রান্তীয় পদদ্বয়ের গুণফল সমান মধ্য পদদ্বয়ের গুণফল। তাহলে যেহেতু দুটো ইকুয়াল হয়ে গেল, তাহলে আমরা কি বলবো, 8, 10, 16, 20 হচ্ছে সমানুপাতি। তাহলে এটা আমরা কোন ঘরে লিখব, সমানুপাতির ঘরে লিখব। তাহলে আমরা এটাকে লিখব সমানুপাতি, তোমরা এটাকে সমানুপাতির ঘরে লিখে দেবে। আর দুইয়ের অঙ্কটা যদি ভাবি, আমি একের দাগে দুইয়েরটা যেটা আছে, অর্থাৎ 25, 30, 12 আর 15 আছে, তাই তো। তাহলে প্রান্তীয় পদ কি আছে, 25 আর 15, তাহলে 25 গুণিত 15 এই দুটো গুণ করব, কত হচ্ছে দেখো, 5 15 75-এর 5 হাতে 7, 15 দুগুণে 30 আর 7 37, তাহলে 375 হয়ে গেল। আর মধ্যপদ দেখো 30 গুণিত 12 মানে 3 12 36 অর্থাৎ 360। তাহলে 375 হলো প্রান্তীয় পদদ্বয়ের গুণফল, আর মধ্য পদদ্বয়ের গুণফল হলো 360। তাহলে সেক্ষেত্রে দুটো মিলল না, তাহলে আমরা কি লিখব, সমানুপাতি নয়, সমানুপাতি নয়। সেই জন্য দেখো এখানে যেটা করে দিয়ে আছে, এটা হচ্ছে সমানুপাতির ঘরে লিখেছে, আর এটা হচ্ছে সমানুপাতির ঘরে লেখেনি। যেটা সমানুপাতি নয় সেই সমানুপাতি নয়ের ঘরে লেখা হয়েছে। এরপরে দেখো 5, 7, 25 আর 35, এটা কি হবে, তাহলে 5 গুণিত 35 প্রান্তীয় পদদ্বয়ের গুণফল হবে 5 গুণিত 35। তাহলে 5 5-এ 25-এর 5 হাতে 2, 5 3 15 16 17 175 হলো। আর 7 গুণিত 25 কত হবে,
এটাও হয়ে যাবে 5 7 35 5 হাতে 3 7 2 14 15 16 17, তাহলে দুটোই সেম হয়ে গেল, তার মানে সমানুপাতি। অর্থাৎ আমরা কোথায় লিখব, এই সমানুপাতির ঘরে লিখে দেব 5 7 25 আর হচ্ছে 35। এবার আমরা এক্ষেত্রে দেখো 4 আর 4 10 30 18 রয়েছে, তাহলে 4 গুণিত 18 করলে কত হবে, 4 18 72। ঠিক আছে, 4 গুণিত 18 হচ্ছে, দেখো 4 গুণিত 18, 4 18 কত হচ্ছে, 72 হচ্ছে। আর মাঝের দুটো পদ কি রয়েছে, 10 গুণিত 30, 10 গুণিত 30, তার মানে 30 10 কে 300 হচ্ছে। তাহলে যেহেতু মিলছে না, তাহলে কি লিখবো, সমানুপাতি নয়। অর্থাৎ এই ঘরে লিখব 4 10 30 আর 18, এটা তাহলে আমরা সমানুপাতি 9-এর ঘরে লিখলাম। এবার তার পরেরটা দেখো 5 10 16 20, 5 10 5 10 16 20, তাহলে প্রান্তীয় পদ হচ্ছে 5 গুণিত 20, 5 20 কত হয়ে গেল, 100। আর 10 গুণিত 16 অর্থাৎ মধ্যপদের গুণফল, 16 10 কে 160। তাহলে এরাও কিন্তু মিলল না, তাহলে সেক্ষেত্রে এই ঘরে লিখব 5 10 16 আর 20, এই ঘরে লিখলাম। এরপর একটা দেখো 9 গুণিত 30, অর্থাৎ 9 গুণিত 30 কত হচ্ছে, 3 9 7 আর 270। আর 15 গুণিত 18, 5 18 90 শূন্য হাতে 9, 18 1 কে 18 আর 9 কত হবে, 27, তার মানে দুটো মিলে গেল 270, অর্থাৎ এরা হচ্ছে সমানুপাতি। তাহলে লিখব 9 15 18 30। তাহলে বোঝা গেল একের দাগে যে ছক পূরণ আমায় করতে বলেছে সেটা কিন্তু আমি কমপ্লিট করে দিলাম। ওকে, এরপরে আমরা 2-এর অঙ্ক চলে আসছি। এরপরে 2-এর দাগের অঙ্কটা দেখো, বলছে যে 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে। 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, তাহলে হিসাব করে দেখি 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। তাহলে 8 জন লোক 15 দিনে করতে পারছে, তাহলে 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। তাহলে দুটো আইটেম হচ্ছে আমার এখানে, লোক সংখ্যা আর দিন সংখ্যা, অর্থাৎ দুটো বিষয় হচ্ছে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে লিখব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে কি লিখব, লোক সংখ্যা। আর এদিকে কি লিখব, দিন সংখ্যা। তাহলে 8 জন লোক কত দিনে কাজটা করতে পারবে, 15 দিনে। তাহলে 10 জন লোক কত দিনে করতে পারবে, আমি এখানে এক্স ধরে নিলাম, এটা জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে, আমি এটাকে এক্স ধরে নিলাম। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে 8 জন লোক 15 দিনে কাজটা করতে পারছে, তাহলে 10 জন লোক অর্থাৎ লোক সংখ্যা বাড়ানো হচ্ছে। লোক সংখ্যা যদি বাড়ানো হয়, একটা কাজ করতে গিয়ে যদি লোক সংখ্যা বাড়ানো হয়, তাহলে দিন সংখ্যা কমবে না বাড়বে। তুমি একটা জিনিস ভেবে দেখো, যে ধরো একটা জমি চাষ করছে, 10 জন লোক আছে বা 8 জন লোক আছে, সেখানে 15 দিন লাগছে। এবার লোক সংখ্যাটা যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে দুটো লোক যদি এক্সট্রা করে দেওয়া হয়, তাহলে তো কম দিনে কাজটা, মানে তাড়াতাড়ি কাজটা করে ফেলবে, তাই না, মানে কম দিনে কাজটা করে ফেলবে। তার মানে লোক সংখ্যা যদি আমি যত বাড়াবো, দিন সংখ্যাটা কিন্তু তত কমে যাচ্ছে। তার মানে এই ধরনের জিনিসটাকে কি বলবো, যে এটা হচ্ছে একটা বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক যেটাকে বলে, বা ব্যস্ত সমানুপাতি সম্পর্ক। তাহলে এখানে আমরা কি লিখব, যে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা, লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, ব্যস্ত সম্পর্ক, অতএব সমানুপাতিটি হলো, সমানুপাতিটি হলো কি হবে, আমি প্রথমে কি লিখবো, যেদিকে এক্স রয়েছে সেটাকে আগে লিখলাম, অর্থাৎ এটা এদিক থেকে এদিকেই লিখলাম 15:x, এই অনুপাতটাকে এইভাবে লিখলাম। এবার সমানুপাতের চিহ্ন দিলাম, দেওয়ার পরে দেখো যেহেতু ব্যস্ত সম্পর্ক হয়েছে, তাই এটাকে আমি এই দিক থেকে নেবো না, এটাকে এই দিক থেকে নেবো, এটাকে যে দিক থেকে নেবো তার ঠিক উল্টো দিক থেকে এটাকে নেবো, অর্থাৎ 10:8। সরল সম্পর্ক হলে আমি 8:10 করতাম, কিন্তু যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক, তাহলে 10:8, বা জাস্ট এটুকুই। এই পর্যন্ত করতে পারলে জানবে তোমরা অঙ্কটার ম্যাক্সিমাম জায়গা, মানে ম্যাক্সিমামটাই করে ফেলেছো, বাকিটা শুধুমাত্র ক্যালকুলেশন, আর কিচ্ছু নয়।
দেখো 15:x মানে কি লিখতে পারবো, 15/x, এটাকে সমান চিহ্ন দেবো, এটাকে লিখবো 10/8। এবার যেভাবে আমরা সলভ করব, অর্থাৎ 10 গুণিত x লিখবো, 10 গুণিত x সমান 15 গুণিতক 8, 15 গুণিত 8, ওকে। বা x সমান তাহলে কি লিখবো, 15 গুণিত 8/10 হলো, 15 গুণিত 8/10। এইবার 5 দিয়ে কাটাকুটি করলে 5 3 15, 5 2 10। এবার 2 দিয়ে কাটলে 2 1 2, 2 4 8, তাহলে 3 4 কত হয়ে গেল, 12। তাহলে দেখো দিন সংখ্যাটা কিন্তু কমে গেল, তাহলে 12 দিনে হয়ে গেল। তাহলে উত্তরটা কি লিখবো, অতএব 10 জন লোক ওই কাজটি 12 দিনে করতে পারবে, ব্যাস অ্যান্সার হয়ে গেল। দেখো 3 অঙ্কটা কি বলছে, যে কিছু পরিমাণ খাদ্য 12 জন লোকের 20 দিন চলে, তাহলে ওই খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে। যদি লোক সংখ্যা বাড়ানো হয় তবে তো দিন সংখ্যা, মানে বেশি যখন লোক হয়ে যাবে তখন তো তারা বেশি খাবে, তাহলে তো কম দিন চলবে, তাই না? এটাও কিন্তু ব্যস্ত সম্পর্কই হবে। কিন্তু গণিতের ভাষায় সমস্যাটি কি লিখব, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো এখানে লিখব লোক সংখ্যা আর এদিকে লিখব দিন সংখ্যা, ঠিক আছে, লোক সংখ্যা আর দিন সংখ্যা। তাহলে এখানে 12 জন লোকের 20 দিন চলছে, তাহলে 40 জন লোকের আমি এখানে x ধরে নিচ্ছি, ঠিক আছে, x আমি ধরে নিলাম। তাহলে লোক সংখ্যা যত বাড়বে তত কিন্তু খাবার তাড়াতাড়ি শেষ হবে এবং কম দিন চলবে। তাহলে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা, লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্কযুক্ত, ঠিক আছে, ব্যস্ত সম্পর্কযুক্ত। অতএব সমানুপাতিটি কি হবে, তাহলে এই দিক থেকে এটা লিখব 20:x সমানুপাত, তাহলে এটাকে এদিক থেকে ঘুরিয়ে লিখব 40:12, তাহলে বা 20/x সমান হয়ে গেল 40/12, 20/x সমান 40/12। এবার ক্যালকুলেশন, 40 গুণিত x সমান 20 গুণিত 12, কোনাকুনি গুণ হয়ে গেল 20 গুণিত 12, বা তাহলে x সমান কী হয়ে যাবে, 40টা দিকে গুণ আছে, তার মানে এদিকে কি করতে হবে, আমার ভাগ করতে হবে, সরি এটা 20, তাহলে 20 আর নিচে হচ্ছে 40, তাহলে এই 0 0 কেটে গেল, 2 1 2, 2 2 4 হয়ে গেল, আর 2 6 12, তাহলে x সমান কত এসে গেল, 6 এসে গেল, x সমান 6। তাহলে আমরা উত্তরটা কি লিখব, যে ওই খাদ্যে, অতএব ওই খাদ্যে 40 জন লোকে 6 দিন চলবে, ঠিক আছে, ওই খাদ্যে 40 জন লোকের 6 দিন চলবে, অ্যান্সার। 4 অঙ্কটা দেখো, অরুণবাবু তার কৃষি জমিতে 16টি লাঙল লাগিয়ে 10 দিনে সব জমি চাষ করিয়েছেন, ওই সব জমি 8 দিনে চাষ করতে চাইলে কতগুলি লাঙল দরকার। তাহলে এখানে দেখো দিন সংখ্যা আর লাঙল সংখ্যা, ঠিক আছে, তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো এই বলে, যে দিন সংখ্যা আর হচ্ছে কি লাঙল সংখ্যা। তাহলে দিন সংখ্যা কত আছে, 10 দিন আছে, 10 দিনে কতগুলো লাঙল লাগবে, 16টা লাঙল, আর 8 দিনে যদি চাষ করতে চাই তাহলে x আমি ধরে নিচ্ছি। একটা জিনিস দেখো, এখানে বলছে দিন সংখ্যা অর্থাৎ 10 দিনে কাজটা শেষ করতে গেলে 16টা লাঙল লাগবে। এবার ওই জমিগুলো যদি 8 দিনে করতে যায়, মানে কম দিনে, মানে কম সময়ের মধ্যে যদি কাজটা করতে চায়, তাহলে আমার কি করতে হবে, আরও বেশি ট্রাক্টর লাগাতে হবে, তাই না? অল্প দিনে যদি কাজটা করতে চায় তাহলে ট্রাক্টর বেশি, মানে এটা কমলে ওটা বাড়ছে। তাহলে দিন সংখ্যার সঙ্গে
দিন সংখ্যার সঙ্গে লাঙল সংখ্যা কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা কি লিখব? 16:x সমানুপাত, এটাকে তাহলে ঘুরিয়ে লিখব যেহেতু ব্যস্ত সম্পর্ক, তাহলে 8:10 লিখলাম, বা 16/x সমান 8/10। 16/x সমান 8/10 হয়ে গেল। তাহলে এবার কোনাকুনি গুণ করি। 8 গুণিত x সমান 16 গুণিত 10, বা x সমান 16 গুণিত 10/8। তাহলে 8 দুগুণে 16 হলো। তাহলে x সমান কত হয়ে গেল? 10 দুগুণে 20। এই যে 10 গুণিত 2, তাহলে 20 হয়ে গেল। তাহলে অতএব ওই সব জমি 8 দিনে চাষ করতে চাইলে 20টি লাঙল দরকার। অ্যান্সার। একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুত আছে। কতজনের? 4000 জনের 190 দিনের খাবার মজুত আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে হিসাব করে। তাহলে একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জন লোকের কত দিনের খাবার মজুদ ছিল? 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর মানে আর কতদিন পরে আছে? 160 দিনের। 800 জন অন্যত্র চলে গেল। 4000 থেকে 800 জন অন্যত্র চলে গেল। যারা রয়ে গেল অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে হিসাব করি। এই 5-এর দাগের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, তোমরা এটা ভালো করে করবে, ভালো করে বুঝবে অঙ্কটাকে। তাহলে দেখো, গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে লোক সংখ্যা আর দিন সংখ্যা। লোক সংখ্যা আর দিন সংখ্যা কি বলেছে? 4000 জন লোকের, ঠিক আছে, 4000 জন লোকের 190 দিনের খাবার কিন্তু মজুদ ছিল। এবার ওরা বলছে যে 30 দিন পর, 30 দিন চলে গেছে মানে শেষ হয়ে গেছে 30 দিন, 30 দিনের খাবার শেষ। তার মানে আর কত দিনের আছে? 190 মাইনাস 30 মানে 160 দিনের খাবার মজুদ আছে। আর মানে 4000 জন লোকের 160 দিনের খাবার মজুদ আছে। এইবার এই 4000 থেকে বলছে 800 জন অন্যত্র চলে গেল। তার মানে কত হলো? 3200, 3200। এই 3200 জনের কতদিন চলবে? অর্থাৎ 4000 জন লোকের 160 দিনের খাবার মজুত আছে, আর 3200 লোকের ওই খাবার কতদিন চলবে, এটা আমাকে বার করতে হবে। তাহলে লোক সংখ্যা যত কমবে তত বেশি দিন ধরে খেতে পারবে। তাহলে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা কিন্তু ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা এখানে কি লিখব? 160:x সমানুপাতিটি হলো 160:x, সমানুপাতের চিহ্ন দিয়ে এইরকমভাবে লিখব। অর্থাৎ 3200:4000। সরল সম্পর্ক হলে 4000:3200 লিখতাম, কিন্তু যেহেতু একটা ব্যস্ত সম্পর্ক তাই 3200:4000 লিখব। এই তাহলে 160/x সমান 3200/4000, বা 3200 গুণিত x সমান 4000 গুণিত 160, বা x সমান 4000 গুণিত 160/3200। এই হলো। এবার দেখো, এই 0 0 কাটলাম, এই 0 0 কাটলাম। তাহলে 16 দুগুণে 32 হলো, আর 2 দিয়ে এটাকে কাটলে 2 দুগুণে 4, 200 হলো। তাহলে x সমান কত হয়ে গেল? 200 হলো। তাহলে আমরা কি লিখব? অতএব উত্তরটা লিখব, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে
তাদের আর 200 দিন চলবে, 200 দিন চলবে। আচ্ছা, 6 দাগের অঙ্কটা বলছে 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা। মানে 3টে ছাতার দাম 600 টাকা অথবা একটা চেয়ারের দাম শুধু 600 টাকা। তাহলে 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম কত? তাহলে 3টে ছাতার দাম 600 টাকা হলে 2টি ছাতার দাম বার করব, আর একটি চেয়ারের দাম 600 টাকা হলে 2টি চেয়ারের দাম বার করব। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে ছাতার সংখ্যা আর দাম। তাহলে 3টে ছাতার দাম 600 টাকা হলে 2টো ছাতার দাম কত? এটা আমার বার করতে হবে। ছাতার সংখ্যা যদি বাড়ে তাহলে দামটাও বাড়বে, এটা তো আমরা জানি যে ছাতার সংখ্যা যদি কমে তাহলে দামটাও কমে যাবে। তাহলে কি বলবো? ছাতার সংখ্যার সঙ্গে ছাতার সংখ্যা সঙ্গে দাম সরল সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে সমানুপাতিটা হবে কি? 600 সমানুপাতিটা হবে 600:x সমানুপাত 3:2। ঠিক আছে, 600:x 3:2, অর্থাৎ এটাও এদিক থেকে নেব, এটাও কিন্তু এদিক থেকে নেব। তাহলে বা 600/x সমান 3/2 বা 3 × x সমান 600 × 2। তাহলে x সমান হয়ে গেল 600 × 2/3। তাহলে 3×2 = 6, 200 হলো, তার মানে 2×2 = 4, 400। তাহলে দুটো ছাতার দাম হয়ে গেল কিন্তু 400 টাকা। এটা একটা বেরোলো। এইবার একটি চেয়ারের দাম 600 টাকা হলে 2টি চেয়ারের দাম কত? ওখানেও এইভাবে বার করতে হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো চেয়ারের সংখ্যা আর হচ্ছে দাম, চেয়ারের সংখ্যা দাম। তাহলে চেয়ারের সংখ্যা হচ্ছে, একটি চেয়ারের দাম হচ্ছে কত? 600 টাকা। তাহলে 2টি চেয়ারের দাম কত? আমি এটা ওয়াই ধরে নিতে পারি, যেহেতু ওখানে এক্স ধরেছি। তাহলে কী হবে? এটাও সরল সম্পর্ক, এবং সেক্ষেত্রে 600:y সমানুপাত দিয়ে 1:2 করলাম। তাহলে 600/y সমান হচ্ছে 1/2। তাহলে y সমান হয়ে গেল 1/2। তাহলে 600 × 2, অর্থাৎ 6×2 = 1200 টাকা। তাহলে দুটো ছাতার দাম হলো 400 টাকা আর দুটো চেয়ারের দাম হলো 1200 টাকা। তাহলে মোট দাম কত? অতএব দুটি চেয়ার ও দুটি ছাতার মোট দাম হবে 1200। চেয়ারের দাম 1200 আর ওটা হলো 400। তাহলে মোট হয়ে গেল 1600 টাকা। আচ্ছা, এইবার 7 অঙ্কটা দেখো, তোমরা একটু বইটা লক্ষ্য করো কি বলছে, যে আমার শ্রেণীতে আজকে আমাদের উপস্থিত এবং অনুপস্থিতির অনুপাত নির্ণয় করি। আজ ষষ্ঠ শ্রেণীর উপস্থিত ও অনুপস্থিতির অনুপাত বের করি। তাহলে দুটি সমান অনুপাত কিনা দেখি এবং 4টি সংখ্যা সমানুপাতে আছে কিনা দেখব। তাহলে আমি ধরি আমাদের শ্রেণীতে উপস্থিত অনুপস্থিত। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি আমার শ্রেণীতে মোট 70 জন ছেলে মেয়ে রয়েছে। ঠিক আছে, 70 জন ছেলে মেয়ে রয়েছে, মোট 70 জন ছেলে মেয়ে রয়েছে। এর মধ্যে আমি ধরে নিচ্ছি 50 জন উপস্থিত হয়েছে আর 20 জন অনুপস্থিত হয়েছে। তাহলে আমি সেটাকে কী লিখব? 50:20 এইভাবে লিখলাম। এবং এটাকে অনুপাতে প্রকাশ করলে শূন্যটা, অর্থাৎ 10 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 5:2 হয়ে গেল। অর্থাৎ আমাদের শ্রেণীতে উপস্থিত এবং অনুপস্থিত 5:2। আর ষষ্ঠ শ্রেণীতে উপস্থিত অনুপস্থিত,
আমি ষষ্ঠ শ্রেণীতে আমি ধরে নিলাম 60 জন, ঠিক আছে, যার মধ্যে এসছে হচ্ছে 45 জন আর আসছে না, অনুপস্থিত হচ্ছে 15 জন। তাহলে আমরা উপস্থিত হচ্ছে 45 জন লিখলাম আর অনুপস্থিত হচ্ছে 15 জন। তাহলে এটাকে যদি আমি 5 দিয়ে কাটাকুটি করি, 5 9 45, 5 3 15, আবার 3 দিয়ে 3 3 9 1। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে 5:2 হচ্ছে, এখানে 3:1 হচ্ছে, তাই না? তাহলে উপস্থিত অনুপস্থিত এখানে 3:1, এখানে 5:2, তাহলে দুটি অনুপাত সমান নয়। অতএব দুটি অনুপাত সমান নয়। যেহেতু সমান নয়, অতএব চারটি সংখ্যা সমানুপাতে নেই। সমানুপাতে নেই, ব্যাস হয়ে গেল। এরপরে 8-এর দাগের অঙ্কটা, এখানে 8-এর দাগের অঙ্কটা বইটা দেখাচ্ছি। এখানে বিভিন্ন রঙের ঘরের সংখ্যা গুণি এবং নিচে প্রশ্নের উত্তর দিই। এখানে দেখো একটা ছক রয়েছে, সেখানে বিভিন্ন কালার রয়েছে, বিভিন্ন কালার কতগুলো রং মানে কতগুলো ঘর কভার করে আছে সেটা আমাকে গুনতে বলেছে এবং নিচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। তাহলে প্রথমত আমি আগে ঘরগুলো গুনে নিই। লাল রং দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তার মানে আমি এখানে লিখছি 15। এই ঘরটা দেখো 3 3 6 3 9, আবার এটাও 9, তাহলে 9 9 18, ঠিক আছে, এই দুটো ঘর মিলে হচ্ছে 18। বোঝা গেল? অর্থাৎ এটা হচ্ছে তোমার সবুজ রং গেল 18টা। এইটা হচ্ছে তোমার বাদামি রং 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6 6 36 হয়ে গেল। আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে নীল কালার, এটা হচ্ছে নীল কালার। তাহলে 1 2 3 4, আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 3 13 39, 40 41 42 43 44 45, এইটা হলো 45। আচ্ছা, লাল কালার দেখো, এখানে তোমার 15টা রয়েছে, এখানে 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27, তাহলে আমি এখানে লাল কালার লিখলাম 27টা, ঠিক আছে, লাল কালার লিখলাম 27টা। আর হলুদ কালার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, তাহলে 24টা হচ্ছে হলুদ কালার। এবার এখানে দেখো কি বলেছে, যে লাল ও নীল রঙের ঘরের সংখ্যার অনুপাত। লাল আর নীল কি আছে দেখো, এখানে আমি লিখি এটা, আগে আমি প্রশ্নগুলো লিখে নিই। লাল ইস্টু নীল, ঠিক আছে, লাল ইস্টু নীল, এটা গেল। আচ্ছা, বিয়েরটা হচ্ছে বাদামি ইস্টু বেগুনি, এটা গেল। আচ্ছা, তারপরে সিয়েরটা হচ্ছে লাল ইস্টু সবুজ, আচ্ছা, আর ডিয়েরটা হচ্ছে বাদামি ইস্টু হলুদ। আগে আমাকে এইগুলোকে বার করতে হবে। তো এখানে লাল কতগুলো আছে 27, আর নীল কতগুলো আছে, একটু ভুল হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে নীল কালার, ঠিক আছে, 1 2 3 4 5 6, তাহলে 6টা নীল কালার, তাহলে এইটা হয়ে যাবে 39, ঠিক আছে, 39 হয়ে যাবে বেগুনি, 6টা নীল কালার, ঠিক আছে। তাহলে তোমার লাল আর নীল, লাল হচ্ছে 27 আর নীল হচ্ছে 6টা, তাহলে এটাকে যদি আমি 3 দিয়ে 3 9 27, 3 2 6। আচ্ছা, বাদামি আছে 36টা আর বেগুনি আছে 39টা, তাহলে 3 12 36 ইস্টু 3 13 39, এটা হয়ে গেল। আচ্ছা, লাল আছে কতগুলো 27টা আর সবুজ আছে 18টা, তাহলে 3 9 27, 3 6 18, আবার 3 তিরিক্ষে 9, 3 2 6, 3:2। আর বাদামি আছে 36টা ইস্টু হলুদ, হলুদ আছে 24টা, তাহলে
3 × 36, 3 × 8 = 24, আবার 4 × 3 = 12, 4 × 2 = 8। বোঝা গেল? তাহলে আমি অনুপাতগুলো কিন্তু বার করে দিলাম। এবার ইয়েরটা বলছে যে কোন 4টি রঙের ঘরের সংখ্যা সমানুপাতি আছে। তাহলে দেখো আগে আমি লিখি লাল কটা আছে, লাল আছে 27টা, ঠিক আছে, লাল। তারপরে হচ্ছে নীল, নীল কটা আছে, নীল আছে 6টা। আচ্ছা, বাদামি কটা আছে, বাদামি আছে তোমার 36টা, বাদামি আছে 36টা। আর তারপরে বেগুনি, বেগুনি আছে 39টা। আর লাল, সবুজ, সবুজ কটা আছে, সবুজ আছে 18টা, সবুজ। আর হলুদ আছে, হলুদ আছে 24টা। এইবার এইগুলো থেকে আমাকে কোন 4টে সমানুপাতে আছে, এখানে দেখো কোন দুটো সমানুপাত, দেখো কোন দুটো অনুপাত সমান, 3:2, 3:2। তাহলে এই দুটো অনুপাত মানে লাল, সবুজ, বাদামি, হলুদ, লাল, সবুজ, বাদামি, হলুদ, এরা কিন্তু সমানুপাতে আছে। বোঝা গেল? কারণ এদের দুটোর অনুপাত কিন্তু সমান হয়ে গেছে, তাই এরা সমানুপাতে আছে। 9 দাগের অঙ্কটা দেখো, বলছে দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 এবং 6:10, কোনটি বেশি মিষ্টি দেখি। বলছে দুটি শরবতে সিরাপ ও জল, যেটাতে সিরাপের পরিমাণ বেশি রয়েছে সেইটাতেই মিষ্টি বেশি হবে নিশ্চয়ই। তাহলে 5 ভাগের মধ্যে 2 ভাগে হচ্ছে সিরাপ, 5 ভাগ জলের সঙ্গে 2 ভাগ সিরাপ মিশিয়েছে, এইটাই প্রথমটায়। আর দ্বিতীয়টার ক্ষেত্রে 10 ভাগ জলের সঙ্গে 6 ভাগ সিরাপ মিশিয়েছে। তাহলে কোনটা বেশি মিষ্টি বার করার জন্য আমার জলের পরিমাণটা আগে সমান করতে হবে, ঠিক আছে। তো প্রথম শরবতে দেখো সিরাপ ইস্টু জল, সিরাপ ইস্টু জল, প্রথম শরবতে সিরাপ ইস্টু জল সমান কত হচ্ছে 2:5। আর দ্বিতীয় শরবতে সিরাপ ইস্টু জল কত হচ্ছে 6:10। এবার এইখানে দেখো জলের পরিমাণটা রয়েছে 5, এইখানে রয়েছে দেখো 10। আমি এটাকে যদি দুটোকে যদি 2 দিয়ে গুণ করি, দেখো 2 × 2 = 4, 5 × 2 = 10। দেখো 10-এর মধ্যে এটা 4, 10 ভাগ জলের সঙ্গে 4 ভাগ সিরাপ মেশানো হয়েছে, আবার 10 ভাগ জলের সঙ্গে 6 ভাগ সিরাপ মেশানো হয়েছে। তাহলে কোনটায় সিরাপ বেশি আছে, দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে কি লিখবো, অতএব দ্বিতীয় শরবত বেশি মিষ্টি। দ্বিতীয় শরবত বেশি মিষ্টি। 10 দাগের অঙ্কটা, জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে, কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত কত লিখি। তাহলে জল জমে বরফ হলে আমি ধরি জলের পরিমাণ আমি 100 সিসি ধরে নিচ্ছি, ঠিক আছে। জলের পরিমাণ 100 সিসি, সিসি হচ্ছে একটা একক ঘন সেমি। আর তাহলে বরফের পরিমাণ কি হবে, বরফের পরিমাণ কি হবে 100, আর সেখানে 10% বাড়ছে, মানে 100 + 10 সমান কত হয়ে যাবে 110 সিসি। এবার দুটোর অনুপাত চেয়েছে, অতএব জল ও বরফের অনুপাত তাহলে কত হবে 100:110, অর্থাৎ 0 বাদ দিয়ে দিলে 10:11। এটা হয়ে যাবে জল আর বরফের অনুপাত।
এরপর 11 দাগের অঙ্কটা বলছে আমার বয়স 12 বছর, আমার বাবার বয়স 42 বছর, দুজনের বয়সে অনুপাত কত দেখি। তাহলে দুজনের বয়স, আমার বয়স ও বাবার বয়সের অনুপাত, তাহলে কত হবে 12:42। দুটোই যেহেতু বছরে রয়েছে তাহলে আমি লিখতে পারবো 12:42, মানে 2 দিয়ে কাটাকুটি করলে 6 দুগুণে 12, 21 দুগুণে 42, আবার 3 দিয়ে কাটাকুটি করলে 3 দুগুণে 6, 3 7 21, মানে 2:7, এটা অ্যান্সার। এরপরে 12 অঙ্কটা দেখো, বলছে প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত হচ্ছে 2:5। তাহলে প্রীতমের গল্পের বই যদি 4টি হয় তাহলে পড়ার বই কতগুলি আছে হিসাব করে লিখতে বলেছে। অর্থাৎ দুটো গল্পের বই হলে পড়ার বই হচ্ছে 5টা, তাহলে গল্পের বই 4টে হলে কতগুলো হবে। এটা আমি একটা সিম্পল ওয়েতেও করে দিতে পারি। দেখো, গল্পের বই তাহলে গল্পের বই ইস্টু পড়ার বই, ঠিক আছে, এইটার অনুপাত বলে দিয়েছে কত, 2:5। এইবার প্রীতমের গল্পের বই 4 হলে, গল্পের বইটা 2 আছে, 2 হলে পড়ার বই হচ্ছে 5। গল্পের বই যদি 4 হয় মানে 2কে 2 দিয়ে গুণ করলাম ইস্টু 5কে আমি 2 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। আমি এটাকে 4 আনার জন্য আমি এটাকে 2 দিয়ে গুণ করলাম, আর এটাকেও তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। যেটা করতে হবে দুটোকেই করতে হবে। তো 2 দুগুণে 4 হয়ে গেল, আর 5 দুগুণে 10 হয়ে গেল। তাহলে দেখো এইটা 4, এটা 10। তাহলে গল্পের বই যদি 4টে হয় তাহলে পড়ার বই কতগুলো হয়ে যাবে, 10টা। অতএব তাহলে কি লিখব, প্রীতমের গল্পের বই 4টি হলে পড়ার বই হবে 10টি। অ্যান্সার। 13 দাগের অঙ্ক বলছে মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে মোট 105টি ফুল তোলা হয়েছে। তাহলে জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত 3:4 বলেছে। তাহলে কতগুলো জবা ফুল ও কতগুলো গাঁদা ফুল আছে হিসাব করি। তাহলে জবা ফুল দেখো, তাহলে মোট ফুল কতগুলো আছে, মোট ফুল 105টি। তাহলে জবা ফুল ইস্টু গাঁদা ফুল, জবা ফুল ইস্টু গাঁদা ফুল কতগুলো আছে, 3:4, ঠিক আছে। তাহলে অতএব জবা ফুলের সংখ্যা, দেখো 105টা মোট ফুল, এখানের মধ্যে দেখো টোটাল এটা ভাগটা কত, দেখো জবা ফুল আর গাঁদা ফুলের ভাগ হচ্ছে 3 ভাগ আর 4 ভাগ, মানে 7 ভাগ। 7 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে জবা ফুল, তাহলে 3/7, 7 ভাগের মধ্যে 3 ভাগ, মানে 3/7 অংশ হচ্ছে জবা ফুল। তাহলে এটা 7 দিয়ে কাটাকুটি করলে 7 একে 7, 5 7 35, তাহলে 3 15 45টি। আর গাঁদা ফুলের সংখ্যা, গাঁদা ফুলের সংখ্যা কত হয়ে যাবে, 105 গুণিত 4/7, 7 দিয়ে কাটলে 15, 4 15 60টি, ঠিক আছে। জবা ফুলের সংখ্যা তাহলে 45টা হয়ে গেল, আর গাঁদা ফুলের সংখ্যা হয়ে গেল 60টি। এইবার বলছে আর কতগুলি জবা ফুল দিলে দুরকম ফুলের সংখ্যার অনুপাতটি সমান হবে। তাহলে দেখো এখানে 45টা আছে, তাহলে এখানে 60টা আছে, কতগুলো দিলে, তাহলে 60 বিয়োগ 45 অর্থাৎ 15টি গাঁদা ফুল দিলে, তাহলে এটা 60টা হয়ে যাবে। তাহলে 60:60, মানে দুটো সমান হয়ে যাচ্ছে। তাহলে 15টি গাঁদা ফুল দিলে দু রকম ফুলের সংখ্যা অনুপাত সমান হবে, ঠিক আছে।